আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র মালয়েশিয়া আপডেটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে ব্যাপক আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনা আছে আমাদের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। একই সাথে বিদেশগামী কর্মী এবং এই খাতের সাথে যারা ব্যবসা করেন এবং সংশ্লিষ্টদের সকলের মাঝেই একটা আগ্রহ আছে। আবার কূটনৈতিকভাবেও প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হচ্ছে মালয়েশিয়া, এবং রোববার বিকেলে তিনি ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে, এবং পরদিন বিকেলে সোমবার বিকেলে আবার কুয়ালালামপুর থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এটি এখন পর্যন্ত হচ্ছে শিডিউল রয়েছে নির্ধারিত প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে। এবং মালয়েশিয়া সফরে শ্রমবাজার এবং বিনিয়োগ ইস্যুতে মূলত আলোচনা হবে, তবে মূল ইস্যুটি হচ্ছে শ্রমবাজার চালু করা। আমাদের যে কলিং ভিসা যেটিকে আমরা সাদামাটাভাবে বলে থাকি, আবারও সেটি চালু করা এবং সেখানে ইতিবাচক মনোভাব নিয়ে এবং শ্রমবাজার আবারও চালু করার মানসিকতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর। কিছু আলোচনা আছে যেগুলো নিয়ে বছরের পর বছর আসলে তর্ক বিতর্ক হয়, যেগুলো নিয়ে দেন দরবার হয়। আমি একটু সংক্ষিপ্তভাবে, এবং সরকারের এই টিমে যারা যাচ্ছেন সংশ্লিষ্টরা, টেকনিক্যাল যারা সদস্যরা আছেন, তারাও বিষয়টি বিবেচনায় আনতে পারবেন। মালয়েশিয়ার শ্রমবাজার চালুর খবর বা চালুর আলোচনা হলেই সিন্ডিকেট একটি বড় ইস্যু সামনে দাঁড়িয়ে যায়। সোজাসাপটা কথা, সিন্ডিকেটটা হয় মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া চায় বলে সিন্ডিকেট হয়, এবং তারা বাংলাদেশের উপর, বাংলাদেশি ব্যবসায়ীদের উপর বা বাংলাদেশি কর্মীদের উপর নানা রকম অভিযোগ অপবাদ দিয়ে থাকেন। এটি আসলে তাদের কৌশল। কিন্তু মালয়েশিয়া সরকার বিগত কয়েকবার যে কলিং ভিসা বা মালয়েশিয়ার শ্রমবাজার চালু করা হয়েছে, সেক্ষেত্রে মালয়েশিয়া সরকার বাংলাদেশের উপর চাপিয়ে দেয় যে তারা সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা ব্যবসা করবেন, সবার জন্য তারা উন্মুক্ত করবেন না। এর বিভিন্ন কারণ তারা বলে থাকেন। তবে একতরফাভাবে বাংলাদেশকে যে দায়ী করা হয়, এবারও সেটি করা হয়েছে, এবং আমি যেটুকু নিশ্চিত হয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও এই বার্তাটি মালয়েশিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে যে এই অনিয়ম বা যত অস্বচ্ছতা আছে সব কিছুর জন্য আমরা বাংলাদেশিরা দায়ী বা আমাদের এখানকার ব্যবসায়ীরা দায়ী। অবশ্যই ব্যবসায়ীরা দায়ী, তবে আমরাই একমাত্র দায়ী না। আমাদের বাংলাদেশের পক্ষ, বাংলাদেশের কর্মী বা ব্যবসায়ীরাই এখানে দায়ী না। বৈদেশিক কর্মসংস্থান খাত বা এই যে শ্রমবাজার ক্ষেত্রে যত অনিয়ম হয়, ধরেন যদি 100 ভাগ অনিয়মের মধ্যে, যেটুকু অনিয়ম 100 ভাগ ধরলাম, হ্যাঁ, তার মধ্যে 80 ভাগ বা 70 ভাগ হচ্ছে রিসিভিং কান্ট্রি, তাদের কারণে, তাদের জন্য, তাদের সরকারের কারণেই অনিয়ম হয়ে থাকে। সেটি হতে পারে অভিবাসন ব্যয় থেকে শুরু করে সিন্ডিকেট করা, ভিসা ট্রেডিং করা, কর্মীরা আনডকুমেন্টেড হয়ে যাওয়া, কাজ না পাওয়া, সঠিকভাবে বেতন না পাওয়া, নিরাপদ কর্মপরিবেশ না পাওয়া, এই যে যতগুলো বিষয় আছে, এর মধ্যে অভিবাসন ব্যয় শুধু এটি নির্ভর করে অনেকটা বাংলাদেশে কয়েক হাত বদলের কারণে। কিন্তু বাকি সবগুলোই রিসিভিং কান্ট্রি, তাদের দায়িত্ব তাদের কাছ থেকে কিন্তু হয়ে থাকে। মালয়েশিয়া ইস্যুতে যদি সুনির্দিষ্টভাবে বলি, মালয়েশিয়া তারা বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে বরাবরই তারা সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা নিতে চায়। এবং আমাদের যেই সমঝোতা স্মারকটি আছে এখন, যেটি বলবৎ আছে, এর আগে যেটি সই করা হয়েছিল, সেই সমঝোতা স্মারকটিতে পরিষ্কারভাবে একটি পয়েন্ট সেখানে উল্লেখ আছে। আপনি সিন্ডিকেট নিয়ে যত আলোচনাই করবেন বা যত কথাই বলবেন, বা এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে বারবারই অনেক হাততালি পাওয়া গল্প করা হয়েছে, কিন্তু আপনি যদি সমঝোতা স্মারক সংশোধন না করেন, সমঝোতা স্মারকের একটি পয়েন্ট আছে, যেই পয়েন্টটি হচ্ছে এই সিন্ডিকেটের জন্য মূল কারণ। আমি একটু পড়ি। এই সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশ কর্তৃক প্রেরিত বৈধ রিক্রুটিং এজেন্সি সমূহের তালিকা থেকে নিয়োগকারী মালয়েশিয়া সরকারের বিধি অনুযায়ী বাংলাদেশি এজেন্ট বেছে নেবেন। এ বিষয়ে মালয়েশিয়া সরকারের স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করবে বলে সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়। মূল কথা হচ্ছে, বাংলাদেশ থেকে আমরা যত এজেন্সির নামই বলি, যত প্রস্তাবনায় দিই, সেই দেশের নিয়োগকর্তারা হচ্ছে বাছাই করে নেবে তারা কার মাধ্যমে পাঠাবে। অর্থাৎ মালয়েশিয়া কর্তৃপক্ষ বা মালয়েশিয়া এনডি হচ্ছে নিয়ন্ত্রণ পুরো এই যে রিক্রুটিং এজেন্সি বা ব্যবসা কারা করবেন, কর্মী কারা পাঠাতে পারবেন, কাদেরকে তারা নিয়োগ চাহিদাপত্র কারা আনতে পারবেন, এই বিষয়গুলো নির্ভর করবে সম্পূর্ণভাবে মালয়েশিয়া কর্তৃপক্ষের উপর। এটি সমঝোতা স্মারকেই কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ আছে। এটি সংশোধন না করলে আপনি এখানে আসলে সিন্ডিকেট বা সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সি বা সবার জন্য উন্মুক্তকরণ, এটা আসলে সম্ভব না। এটি প্র্যাকটিক্যাল কথা। এটি মালয়েশিয়া সরকারের একটা ঘাড়তেরামিও বলা যেতে পারে। আরেকটি বিষয় যেটি শতভাগ মালয়েশিয়া সরকারের গাফিলতি বা অনিয়মের কারণে হয়ে থাকে, সেখানে আমাদের বাংলাদেশি কিছু অসাধু ব্যক্তি এবং ব্যবসায়ীরাও জড়িত, যেটি নিয়ে আসলে আলোচনা খুব কম হয়। বিষয়টি খুবই টেকনিক্যাল, কিন্তু খুবই মারাত্মকভাবে কর্মীদেরকে যে বিপদে ফেলে দেওয়া,
আনডকুমেন্টেড হয়ে যাওয়া, কোম্পানি খুঁজে না পাওয়া। আপনি একজন কর্মীকে যদি বাংলাদেশ থেকে 1 লাখ টাকায়ও পাঠান মালয়েশিয়ায়, যাওয়ার পরে তিনি দেখলেন যে একটা কোম্পানি আছে নামে মাত্র, তার কোনো কাজ নেই, তার কোনো ব্যবস্থাপনা নেই, তার কোনো থাকা খাওয়ার ব্যবস্থা নেই। এরপরে কি করে আমাদের কর্মীরা তো যাওয়ার জন্য পাগল হয়ে যায়। যাওয়ার পরে আরও উল্টা 5,000 রিঙ্গিত দিয়ে পাসপোর্ট হাতে নেবে, নিয়ে বাইরে চলে যাওয়ার জন্য প্রলুব্ধ করবে। বিভিন্নজন আছে বন্ধুবান্ধব যে বাইরে চলে যাওয়া, অনেক কাজ করতে পারবি। এই কোম্পানি থেকে বাইরে চলে যাওয়া মানেই সে কিন্তু আনডকুমেন্টেড বা অবৈধ হয়ে গেল। এই যে কোম্পানি থেকে চলে যাওয়া বা আনডকুমেন্টেড হয়ে যাওয়া, বা এই যে নাম সর্বস্ব কোম্পানি বা সাইনবোর্ড নির্ভর কোম্পানিতে যে চাহিদাপত্র দেয় মালয়েশিয়া, অনুমোদন দেয় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়, এটি হচ্ছে বাংলাদেশি কর্মীদের জন্য সবচেয়ে বিপদের একটি ক্ষেত্র। অর্থাৎ আপনি সব প্রক্রিয়া অনুসরণ করে সরকারের সব নিয়ম কানুন মেনে একজন কর্মী বিদেশে গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন যে কোম্পানি হয়তো লেখা আছে মিরাজ হোসেন গাজী এন্টারপ্রাইজ বা অমুক তমুক, হ্যাঁ, কিন্তু সেই কোম্পানির কাজ দেওয়ার কোনো ক্ষমতা নেই, কোনো থাকার ব্যবস্থা নাই, উল্টো তার উপর শারীরিক মানসিক নির্যাতন করে এরপরে সেই কর্মী বাধ্য হয়ে পাসপোর্ট যে নিয়ে যাবে এই জন্য 5,000 রিঙ্গিত দিতে হয় আবার ওইখানে যে এজেন্ট থাকে বা প্রতিনিধি থাকে তাদের কাছে। এখানে বাংলাদেশিরা জড়িত থাকে। কিন্তু মালয়েশিয়া সরকার তো জানে যে এই কোম্পানির লাইসেন্স বা এই কোম্পানির সক্ষমতা কতটুকু আছে, এই কোম্পানি বাংলাদেশ থেকে যে 100-200 লোক নিচ্ছে তার সেখানে কাজ দেওয়ার ক্ষমতা আছে কিনা, এটা কিন্তু মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় বা সংশ্লিষ্টরা কিন্তু জানেন। এজন্য বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের যে বৈঠকটি হবে সেখানে এই বিষয়টি খুব গুরুত্ব দেওয়া উচিত, যাতে মালয়েশিয়া যখন তাদের দেশের নিয়োগদাতাকে অনুমোদন দেবে, কোটা অ্যাপ্রুভাল দেবে, তখন যেন অবশ্যই সেই কোম্পানির সক্ষমতা যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে এরপরে যাতে সেখানে নিয়োগের জন্যে বিদেশি কর্মী নেয়ার জন্য তাকে যেন কোটা অনুমোদন দেয়া হয়। যেই কোম্পানি বিদেশি কর্মী নেয়ার জন্যে তাদের মানব সম্পদ মন্ত্রণালয় কোটা অ্যাপ্রুভালের জন্য আবেদন করবে, সেই কোম্পানির সক্ষমতা আছে কিনা বিদেশি কর্মী নিয়োগের সেটি যাচাই বাছাই করে যেন কোটা অনুমোদন দেওয়া হয় বা অ্যাপ্রুভাল দেওয়া হয়, এটি মালয়েশিয়া সরকারকে নিশ্চিত করতে হবে। বাংলাদেশ থেকে যদি একজন কর্মীও গিয়ে সেখানে দেখে যে কোম্পানির অস্তিত্ব নাই, তাহলে এই দায়িত্ব মালয়েশিয়া সরকারকে নিতে হবে। এটি নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এর আগে গেল বছর এটি নিয়ে অনেকবার কথা বলেছি মন্ত্রণালয়, শেষ পর্যন্ত মালয়েশিয়া হাইকমিশন থেকে জানানো হয়েছিল যে মালয়েশিয়া সরকার বলে দিয়েছে যে বাংলাদেশ সেই কোনো হাইকমিশনের প্রতিনিধি বা শ্রম কল্যাণ উইংয়ের কোনো প্রতিনিধি মালয়েশিয়ার কোনো কোম্পানি ভিজিট করতে পারবে না, এটি বলে দিয়েছে। তার মানে কর্মী কোথায় যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে সেটি হাইকমিশন যদি দেখতে না পারে, তাহলে তো এখানে আমার সেই কর্মী গিয়ে সেখানে বিপদে পড়বে। পরিষ্কার হিসাব। নিয়ম হচ্ছে কোটা অনুমোদনের পরে সেই কোটার অনুমোদনের কপি হাইকমিশনে জমা হবে, হাইকমিশন থেকে শ্রম কল্যাণ উইংয়ের প্রতিনিধি সরজমিনে গিয়ে সেই কোম্পানি ভিজিট করবে যে এই কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সক্ষমতা আছে কি নাই। কিন্তু মালয়েশিয়া সরকার প্রথমে তারা অনুমোদন দিল, নামে মাত্র কোম্পানিকে কোটা অনুমোদন দিল, এরপর আবার বাংলাদেশ হাইকমিশন যে ভিজিট করতে যাবে সেটাও তারা অফিসিয়ালি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিল এর আগের বার যে কোনো কোম্পানি ভিজিট করতে পারবেন না। তার মানে আমরা কর্মীদেরকে বিপদে ঠেলে দিচ্ছি জেনে শুনে বুঝে। এই দুটি জায়গাতে অবশ্যই সরকারকে বাংলাদেশ পক্ষ থেকে কঠোর যদি না হতে পারি আমরা, তাহলে যেমনি কর্মীরা বিপদে পড়বে, আবার অনেক নাম সর্বস্ব ব্যবসায়ী, আঙুল ফুলে কলা গাছ হয় আমাদের মালয়েশিয়ায় কিছু বাংলাদেশি ভাই বন্ধুরাও আছেন, তারা কি করেন, বাংলাদেশের যারা ব্যবসায়ীরা আছেন ওনারাও আবার টাকা নিয়ে ঘুরেন মালয়েশিয়াতে ডিমান্ড লেটার কেনার জন্যে, তাদেরকে আবার মূর্খা ধরার মতো ধরে ফেলে। ধরে কি করে, এই ভুয়া ডিমান্ড লেটার বা নাম সর্বস্ব কোম্পানির ডিমান্ড লেটার, আর টাকা তো ওই যে অগ্রিম নিয়ে নেয়, ভাই আমার কাছে ডিমান্ড আছে এই সেই করে, এরপরে আমাদের এই ব্যবসায়ী বন্ধুরা হাই হতাশ করে সর্বশান্ত হয়েছে। অনেক উদাহরণ এগুলো আছে। একদিকে কর্মীরা সর্বশান্ত হচ্ছে, আবার এখানকার ব্যবসায়ীরাও প্রতারিত হচ্ছে। শ্রমবাজারে যেই অনিয়ম হয় তার শুরুটা কিন্তু হয় মালয়েশিয়া থেকে। এজন্য মালয়েশিয়াতে কোটা অনুমোদনের ক্ষেত্রে নাম সর্বস্ব কোম্পানি যেন কোনো অনুমোদন না পায় সেটি মালয়েশিয়া সরকারকে নিশ্চিত হতে হবে। বাংলাদেশি হাইকমিশন, বাংলাদেশের যে শ্রম কল্যাণ উইং আছে মালয়েশিয়াতে কুয়ালালামপুরে, তারা যেন কোম্পানি ভিজিট করতে পারে, অন্ততপক্ষে বেশি সংখ্যক কর্মীর চাহিদাপত্র যেই কোম্পানিগুলোর, সেগুলো অবশ্যই ভিজিট করতে হবে। ভিজিট না করে যেন অ্যাটাস্টেশন বা সেখানে সত্যায়িত করা না হয়, এই বিষয়টিও নিশ্চিত হতে হবে। নাহলে আমাদের কর্মীদের সুরক্ষা কোনোভাবেই নিশ্চিত হবে না। এই দুটি বিষয় খুব গুরুত্ব দিয়ে বাংলাদেশের পক্ষ থেকে সেখানে আলোচনায় আনা উচিত।
আরেকটি হচ্ছে যে ভিজিট ভিসায় বা বিভিন্ন পদ্ধতিতে যে বাংলাদেশ থেকে কর্মী যায়, যখনই কলিং ভিসা বন্ধ থাকে নানা উপায়ে বাংলাদেশ থেকে তখন মালয়েশিয়াতে কিন্তু কর্মী যাওয়ার একেবারে ঢল নেমে যায়। দুই দেশের এয়ারপোর্টকে ম্যানেজ করে অথবা ফাঁকি দিয়ে তারপরে কিন্তু মালয়েশিয়াতে এই কর্মী বন্ধুরা যাচ্ছেন। তারা কিন্তু অনেকেই বুঝেন না বা জানেনও না যে এই প্রক্রিয়ায় গেলে সে কিন্তু ওখানে অবৈধ হয়ে যাবে। আর অবৈধ হলে কবে বৈধতা দিবে এটি কিন্তু একেবারে মালয়েশিয়ার সরকারের উপর নির্ভর করছে। আমরা চাইলেই কিন্তু তারা আমাদের জন্য তার বৈধতা দেবে না, তাই না? এটি তো বাস্তবতা। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সেখানে অনুরোধ করা হবে। এই যে আমি যেই বক্তব্যটি দিলাম যে আমরা চাইলেই হয়তো হবে না, এটি সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হবে। তবে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টি নিয়ে অনুরোধ তিনি জানাবেন। গুরুত্বপূর্ণ হচ্ছে সিন্ডিকেট ভাঙতে হলে আগে MOU আমাদেরকে সংশোধন করতে হবে। এটি সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারকে অবশ্যই বলতে হবে। আর অভিবাসন ব্যয় বলেন, কর্মীরা আনডকুমেন্টেড হয়ে যাওয়া বলেন, বেশি খরচে যাওয়া বলেন, কর্মীরা বিপদে পড়া বলেন, এখানে একতরফাভাবে বাংলাদেশকে ঢালাওভাবে মালয়েশিয়া দায়ী করে আসছে বছরের পর বছর। এখানে আসলে বাংলাদেশের দায় হচ্ছে 20 থেকে 30%, বাকি 70-80% দায়িত্ব হচ্ছে মালয়েশিয়া সরকারের, মালয়েশিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এটি তারা আমাদের উপর চাপিয়ে দেয়। এই সুযোগটি যেন তারা না পায়। আপনি তাদের ইচ্ছে মতোই যদি করতে হয় তাহলেও করবেন, কিন্তু আমরা যেন দায় নিয়ে যেন আমরা সেটি অনুমতি বা অনুমোদন বা আমরা সেটিতে রাজি না হই। আর এটি হচ্ছে কোনোভাবেই যাতে নাম সর্বস্ব কোম্পানিকে কোটা অনুমোদন দেওয়া না হয়। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টরা এটি অবশ্যই যাচাই বাছাই করে এরপরে যাতে কোটা অনুমোদন দেন। কারণ আপনি একজন কর্মীকে 1 লাখ টাকা না, ফ্রি পাঠাইলেও যদি সে ওইখানে গিয়ে দেখে কোম্পানি নাই, সে অবৈধ হয়ে যাবে। অবৈধ হয়ে যাওয়া মানেই তো তার সেখানে অপরাধী হয়ে যাওয়া। তো টাকা পয়সা খরচ করে অপরাধী হবে আমার একজন কর্মী, এই বিপদে আমরা ঠেলে দিতে পারি না। আর বেশি সংখ্যক কর্মীর চাহিদাপত্র যেগুলো থাকবে সেগুলো যেন অবশ্যই কোম্পানি ভিজিট করে এরপরে অ্যাটাস্টেশন দেয় হাই কমিশনের শ্রম কল্যাণ উইং। এই জায়গায় হাই কমিশনকেও দায়িত্ব নিতে হবে। যদি কোনো কূটনৈতিক চিঠি আপনাদেরকে দিয়ে থাকে, কোনো নির্দেশনা বা কোনো রকম কোনো চাপ বা কোনো অনুরোধ থাকে, সেটি আপনারা আগেই প্রকাশ্যে জানাবেন, বাংলাদেশ সরকারকে জানাবেন, গণমাধ্যমকে জানাবেন। না হলে এরপরে কোনো অ্যাটাস্টেশন করা চাহিদাপত্রে যদি কর্মী যাওয়ার পরে সেই কর্মী কাজ না পায়, কোম্পানি না পায়, বেতন না পায়, সেই দায়িত্ব হাই কমিশনকেও নিতে হবে। এটি পরিষ্কারভাবে আমরা যদি এই কয়েকটি বিষয় একটু খেয়াল করি তাহলেই আমাদের শ্রমবাজারের স্বচ্ছতা যেমনি আসবে তেমনি কর্মীদের নিরাপদ কর্মপরিবেশও নিশ্চিত হবে। তবে শ্রমবাজারটি খুলতে হবে, এটি হচ্ছে বড় ইস্যু। সেখানে অবশ্যই চাহিদাপত্রগুলো যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যেন কোনো রকম শিথিলতা না করা হয় কোনো পক্ষ থেকেই, সেটি অবশ্যই খেয়াল রাখবেন। আর কর্মী বন্ধুরা, আবারও আপনাদেরকে বলি, দয়া করে আপনারা ঝাঁপিয়ে পড়বেন না। আপনাদের কারণেই কিন্তু অনেক সময় হয় যে আপনারা পাগল হয়ে যান বিদেশ যাওয়ার জন্য। যত টাকা লাগুক বিদেশ যাবেন, দয়া করে ওই জমিজাতি ঘরবাড়ি বিক্রি করে বিদেশ যাওয়ার জন্য টাকা আরেকজনের হাতে তুলে দেবেন। এরপরে বলবেন যে মিরাজ গাজী ভাই আপনি তো আমাদের জন্য কিছু করলেন না, তাই না? এটা বলা সহজ না। তারপর সবাই তো আর একদিনে সচেতন হবেন না, এটাও জানি। এই কারণে তো আসলে এই যে বছরের পর বছর ধরে প্রবাস তথ্য কেন্দ্র এই প্ল্যাটফর্মটি নিয়ে হাউকাউ করে আসছি, এত চিল্লাচিল্লি করি। হ্যাঁ, অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের, অনেক ইউটিউবে 12-13 লাখের বেশি সাবস্ক্রাইবার। ইনশাল্লাহ নিয়মিত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের শুভ কামনা করছি, সফল হোক। এবং আমার পাসপোর্টের মেয়াদ নাই, এই জন্য আমি যাইতে পারতেছি না। আমি খেয়াল করি নাই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তার চেয়ে বড় কথা, মালয়েশিয়াতে কেউ দাওয়াত দেন নাই আপনারা প্রবাসী বন্ধুরা। দাওয়াত দিলে ঠিকই যাইতাম। পাসপোর্ট আজকে তো আর হয় না, ভিসা হয়তো দেওয়া যেত কায়দা করে একদিনের মধ্যে, কিন্তু পাসপোর্ট তো দাওয়াতই তো নাই। পাসপোর্ট ভিসার গল্প দিয়ে কী করব? এই একজন কি আমার মানে দাওয়াত দেওয়ার মতো বন্ধুরা আপনারা নাই মালয়েশিয়াতে? মিরাজ হোসেন গাজী বাইরে দাওয়াত দিতে পারলেন না একজনও, নাকি দিয়েছিলেন কেউ? ওকে, শুভকামনা, দেখা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর শেষ হোক, ভালো খবর আসুক, এরপরে যাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।